1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের যুব সভানেত্রী থাকতে যখন বাংলায় এআইসিসির নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝামেলা হয়, সেই সময় তিনি বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত হতেই গোপন বৈঠকে যশবন্ত সিং, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয়। দিন তৃণমূলের তো দুটো গোষ্ঠী, একটা কালীঘাট গোষ্ঠী আর একটা হলো বালিশ চাটা গোষ্ঠী। কোন গোষ্ঠী গেল সেটা তো বুঝলাম না। তারপর দিল্লির নেতৃত্ব গোপন সূত্রে খবর পাওয়ার পর মমতা ব্যানার্জিকে বহিষ্কার ঘোষণা করে, তারপর মমতা ব্যানার্জি নতুন তৃণমূল কংগ্রেসে দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য মিটিং রেজলিউশন নিয়ে কয়েকজন আইনজীবী অজিত পাজা সহ তারা দিল্লিতে। তৃণমূলের 3জন রাজ্য সাংসদ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে সৌমিক ভট্টাচার্যের হাত ধরে। যে সৌমিক ভট্টাচার্য বলেছিলেন যে তৃণমূলের কাউকে নেওয়া হবে। আবার তৃণমূলের তো দুটো গোষ্ঠী, একটা কালীঘাট গোষ্ঠী আর একটা হলো বালিশ চাটা গোষ্ঠী। কোন গোষ্ঠী গেল সেটা তো বুঝলাম না, সেটা বলতে হবে তারা কারা। আমি যতটুকু জেনেছি তৃণমূলের যে সাংসদরা গিয়েছে তারা অনেক আগেই বিজেপির সঙ্গে গোপন চুক্তি হয়ে গেছে। প্রায় 20 জন মতো তৃণমূলের সাংসদ, রাজ্যসভা এবং লোকসভার সাংসদ যারা বিজেপির সঙ্গে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে যারা আর কি আরপিআই দলে যোগ দিয়েছে। এই এনসিপিআই, যে এনসিপিআর নাম, যে নেতারা যারা যোগ দিয়েছে তার নিজের বিধানসভার মানুষ জানে না। এই এনসিপিআই এর দলের চিহ্ন কি, ঝান্ডা কি, কবে জন্ম, কারা কোথায় আছে, বাংলার মানুষ তার নাম শুনেনি। সেখানে গেল তার কারণ তারা কলমে ঘুরিয়ে এনডিএ জোটের পাল্লা ভারী করার জন্য গেছে। নিশ্চয়ই খারাপে অন্যভাবে গেছে, কারণ তারা এখন এসি মেশিনে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। এটাই হলো বিজেপির কর্মকাণ্ড। আরেকটি কথা বলি, তৃণমূল থেকে বিজেপি হয়েছে আর বিজেপি থেকে তৃণমূল হয়েছে। আজকের তারা দীর্ঘদিন জোটে ছিল, এখন বিতর্কিত জায়গা তারা নিজেরা তৈরি করছে। এরা আবার কখন কে কার সাথে কিরমভাবে মিলে যাবে বলা বড় মুশকিল। কারণ তৃণমূল আর বিজেপির পরকীয়াটা, দুজনের মধ্যে প্রেম ভালোবাসাটা ভারতবর্ষে কেন বিশ্বযুদ্ধ হার মানিয়ে দেবে। হ্যাঁ, বিশ্বের যুদ্ধটা হার মানিয়ে দেবে বিজেপি আর তৃণমূলের পরকীয়াটা, মানে তৃণমূল আর বিজেপির প্রেম ভালোবাসাটা। এটা আজকে থেকে নয়, বিজেপির তো আগে জন্মেছে, তৃণমূল পরে জন্মেছে। 1998 সালে তৃণমূল কংগ্রেস যখন জন্ম হয়, তার ইতিহাসটা শ্রমিক ভট্টাচার্য ভালো করে জানে, তো ভালো করে জানুন। কারণ 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের যুব সভানেত্রী থাকতে যখন বাংলায় এআইসিসির নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝামেলা হয়, সেই সময় তিনি বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত হতেই গোপন বৈঠকে যশবন্ত সিং, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয় দিল্লি। সেই বৈঠকের পরে কিছুদিন পরে বিদ্রোহীটা আরো বাড়লো। তারপর দিল্লির নেতৃত্ব গোপন সূত্রে খবর পাওয়ার পর মমতা ব্যানার্জিকে বহিষ্কার ঘোষণা করে, তারপর মমতা ব্যানার্জি নতুন তৃণমূল কংগ্রেসে দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য মিটিং রেজলিউশন নিয়ে কয়েকজন আইনজীবী অজিত পাজা সহ তারা দিল্লিতে যায়। গিয়ে প্রথম বৈঠক করলেন তাদের সাথে, কাদের? বিজেপির ওই নেতাদের সাথে। সেই নেতারা পরিষ্কার বললেন যে ममता बनर्जी तो हमारा बेटी का तरफ, मैं अपना जो जातीय फूल है पद्म फूल, मैं अपना बेटी को डबल फूल देना चाहता हूँ, हमारा सिंगल फूल उसको डबल फूल रहेगा। তারপরে তৈরি হলো তৃণমূল কংগ্রেস, তার প্রতীক চিহ্ন হলো জোড়া ফুল। এ কথাটা ভুলে গেলে চলবে না। আজকে বিজেপি নেতারা গুলিয়ে দিতে পারে, তৃণমূলের নেতারা গুলিয়ে দিতে পারে। এই নরেন্দ্র মোদী বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলায় আসলে সব থেকে বেশি সহানুভূতি, ভালোবাসা, প্রাধান্য কার পেয়েছি? তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দৌড়ে দৌড়ে গিয়ে শাল উপহার দিয়েছে, ফুলের তোড়া দিয়েছে, কলকাতার রসগোল্লা, ধুতি, পাঞ্জাবি দিল্লিতে মমতার জন্য মমতা পাঠিয়েছেন। এটা তো অস্বীকারের জায়গা নেই। আজকের দিশেহারা বলে লাগাম ছাড়া দুর্নীতি বা স্বৈরাচারীর কারণে দলটা শেষ হয়েছে মানুষের অভিশাপে। পরে আজকে বিজেপি এসছে, ভালো কথা, কিন্তু তাদের যা কর্মকাণ্ড এই 2 মাসের মধ্যে শুরু হয়েছে, বড় কথা এখন যদি নির্বাচন হয় না, এখনই বিজেপি জিরো টাওয়ারে উড়ে যাবে। এখন আমি রাজনীতি করা মানুষ নয়, আমি মানবাধিকার সংগঠন চালাই, কিন্তু আমারও তো ভোট দিতে হয়। আমারও তো বাংলার মানুষ হিসেবে কাউকে না কাউকে ভোট দিতে হবে বা লোটাই দিতে হবে, এটা তো বাধ্যতামূলক। ফলে আমি আমার বিবেক বুদ্ধির মধ্যে যা বুঝেছি, বাংলায় এমনি বেকার প্রচুর। আগের সরকার ঠিক পরিষেবা দিতে পারেননি, বর্তমান সরকার সেই কর্মস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি দেবে তো দূরের কথা, আরো কোটি কোটি বেকার তৈরি করছে। বিভিন্ন গরিব শ্রেণীর মানুষ বিভিন্নভাবে ক্ষুদ্র ব্যবসা কোন রকম জীবন জীবিকা নিয়ে বেঁচে আছে, হকারদের পেটে লাথি মেরে তুলে দিচ্ছে। রেল হকারদের ফাইন করবে,
ভ্যান্ডারে উঠলে ফাইন করবে, বলে রাস্তায় থুতু ফেললে ফাইন করবে। যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতার পর শোনা যায়নি, তাহলে এত অহংকার, এত দিমাগ, এত রকম দ্বিচারিতা কেন? সরকারের আসল যে কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা করা, প্রত্যেকটা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, জীবন জীবিকার জন্য সঠিক পথ অবলম্বন করা, এটা সরকারের দায়িত্ব। কিন্তু ভুলে গেলে চলবে না। যদি বলে কেউ এই সরকার 3,000 টাকা দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে লক্ষ্মীবারে, তাহলে আমি বলবো কথাটা ভুল। সরকার তাহলে ঘোষণা করুক তিনি লক্ষ্মী ভাড়ের জন্য, ওই অন্নপূর্ণা ভাড়ের জন্য সরকার টাকা দিচ্ছে, তার জন্য হয়তো নন্দীগ্রামে বা ভবানী ভবনে বা শ্রমিক ভট্টাচার্যের বাড়ি বা দিলীপ ঘোষের বাড়ির টাকা ছাপানো মেশিন আছে, রাত্রে 12টার পর ছাপে আর সকাল 6টায় লোডটা বার হয়, বান্ডিল হয়। এরকম তো ব্যাপার নয়। কারণ বাংলার সর্বস্তরের মানুষ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষ, তাদের বিভিন্নভাবে ট্যাক্সের টাকা গিয়ে সরকারি কোষাগারে জমা হয়। সেখান থেকে বিভিন্ন সাবজেক্টের অর্থ বরাদ্দ হয়েছে মানুষের জন্য, পরিষেবার জন্য নিয়োগ হয়। এটা তো অস্বীকারের জায়গা নয়। তারাই ভারতের মানুষ, তারাই বাংলার মানুষ। তাহলে এত দ্বিচারিতা, এত অহংকারিতা কিসের? যদি তাই হয়, মনে রাখবেন বহু সরকার আছে বা প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, এমনকি নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু নিজেও ব্যাংকের সঙ্গে চুক্তি করে টাকার লোন নিয়েছে, নেয়, আবার ট্যাক্স থেকে জমা নেয়। ফলে কাদের টাকা নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এটা তো ভাবতে হবে। ফলে বাংলার মানুষকে সঠিক পথে চলার জন্য তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুক, বিভাজন নয়।